আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। তো মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে সামাজিক যে সেনসেশনাল ইস্যু বা ঘটনা থাকে সেগুলো সম্পর্কে আপডেটিং দেওয়ার জন্য। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সোনাগাজী ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যে ছাত্রী নুসরাত, তাকে আপনার আগুনে পুড়িয়ে হত্যার যেই ঘটনাটি ঘটেছে বা এটার পিছনের যেই ঘটনাটা ছিল সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো নুসরাত তিনি আপনার একজন আলেম আলেম পরীক্ষার ছাত্রী ছিলেন। তো নুসরাত যেই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন, তো সেইখানের যিনি অধ্যক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা, তিনি বেসিক্যালি নুসরাতের ছবি অনেক সময় ফেসবুকে দেখেছেন, তো অনেকেই ছবিগুলো আপলোড করেছেন। তো আমি আসলে যুক্তিসঙ্গত কারণে আপনার মৃত মানুষের ছবি আর যেহেতু আমাদের বোন, তার ছবিগুলো আমি আপলোড দিলাম না, জাস্ট ঘটনাগুলো বর্ণনা করছি। তো নুসরাত মোটামুটি সুন্দরী ছিল। তো সুন্দরী থাকার কারণে ওই মাদ্রাসার যিনি আপনার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নামটা সুন্দর, সিরাজউদ্দৌলা নামটার সাথে একটা সম্মানের বিষয় জড়িত ছিল এই পর্যন্ত বাঙালি জাতির কাছে। কারণ আপনার পলাশির যুদ্ধ যখন আসে বা এদেশের ইতিহাস, স্বাধীনতা, বীরত্বগাথার যখন কোনো ঘটনা আসে, সেখানে আমরা নবাব সিরাজউদ্দৌলার নামটা শুনি, শ্রদ্ধা ভরে স্মরণ করি। কিন্তু আরেকজন সিরাজউদ্দৌলা এই নামটাকে এতটা নিচু এবং নিকৃষ্ট স্থানে নিয়ে গেছে, শুধু এই নামটাকে নেয়নি, পাশাপাশি একটা বিশাল কমিউনিটি, যেটা আমাদের এদেশের 90% মুসলমানের দেশ যেটা আমরা বলি, ইসলামকে, ইসলাম ধর্মকে, এই দেশের আলেম সমাজকে, আলেম কমিউনিটিকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনার প্রশ্নের সম্মুখীন উনি করে দিয়েছেন এই নবাব না, সরি, সিরাজউদ্দৌলা যিনি আছেন। বর্তমানে বাংলাদেশে ইসলামিক যেই শিক্ষা ব্যবস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর ব্যাপারে নানান ধরনের সেকিউলার যারা মানুষ আছেন তাদের এমনিতে অনেক চুলকানি আছে। তার মাঝখানে যখন এই ধরনের শিক্ষকরা বা এই ধরনের অধ্যক্ষরা যখন কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হন, তাদের হাতে আসলে ওই মাদ্রাসাগুলো বা এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক জিনিসগুলো কতটুকু সুরক্ষিত সেটার একটা প্রমাণ আসলে সিরাজউদ্দৌলা দিয়ে দিয়েছেন। আর এই দেশের অধিকাংশ নাস্তিক্যবাদী যারা আছেন, যারা ইসলামী শিক্ষার বিরুদ্ধে, তাদেরকে তিনি আসলে উস্কে দিয়েছেন এই সিরাজউদ্দৌলার মতন মানুষরা, যারা যুগে যুগে ধর্মের ক্ষতি করেছে। তো সিরাজউদ্দৌলা ওই আলেম পরীক্ষার যিনি ছাত্রী ছিলেন, ওই নুসরাতকে আসলে তিনি আপনার কুপ্রস্তাব দেন বিভিন্ন সময়, তাকে আসলে ডেকে আপনার নানান ধরনের কি বলে যে মানে শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করার কয়েকটা কুপ্রস্তাব দিয়েছেন। তো দেওয়ার পরে ওই ছাত্রী আসলে বেসিক্যালি এটার বিরুদ্ধে তার পরিবারের কাছে জানানোর পরে পরিবার যখন এটার ব্যাপারে আপনার কথা বলে অধ্যক্ষের সাথে, অধ্যক্ষ তাদেরকে আবার হুমকি ধামকি দেয়। তো হুমকি ধামকি দেওয়ার এক পর্যায়ে আপনার তারা আসলে আইনের আশ্রয় নেয়। আপনার সোনাগাজী যে থানা আছে, সেই থানার যিনি আপনার যে থানা প্রধান ছিলেন মোয়াজ্জেম হোসেন, থানার ওসি, তার কাছে এই বিষয়টা সম্পর্কে তারা একটা কমপ্লেন দেয়। তো কমপ্লেন দেওয়ার পরে ওসি সাহেব যখন এই কমপ্লেনটাকে আসলে গ্রহণ করার পরে আপনার দেখা গেছে যে ওই মাদ্রাসার যিনি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব আসলে বিগড়ে যাওয়ার পর নানানভাবে নুসরাতের ফ্যামিলিকে হুমকি ধামকি দিচ্ছিলেন। তো তারা আসলে ওইটাতে খুব ভয় না পেয়ে, তো ওই যেদিন তাকে পুরানোর ঘটনাটা হয়েছে, ওই দিনও ওই ছাত্রী যথারীতি পরীক্ষা চলছিল, সে পরীক্ষার হলে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো তার ভাইয়ের সাথে গিয়েছিল, তার ভাইকে ওই দিন মাদ্রাসার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, পরিকল্পিত ঘটনা ছিল। তো পরীক্ষার হলে যাওয়ার সময় বা এরপরে আপনার তার কোনো এক বান্ধবী বলল যে তার এক বান্ধবীকে আপনার প্রশাসনিক ভবনের ছাদে নিয়ে অত্যাচার করা হচ্ছে বা মারা হচ্ছে। তো নুসরাত ওই ঘটনা দেখার জন্য যখন প্রশাসনিক ভবনের ছাদে যায়, সেইখানে গিয়ে সে দেখতে পায় যে বোরকা পরিহিত এখানে 4 জন মানুষ অপেক্ষা করছিল তার জন্য। তো তারা যাওয়ার পরপরই নুসরাতকে সেখানে ঘিরে ফেলার পরে একজন বলে যে অধ্যক্ষের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য। তো নুসরাত বলে যে না, এটা আমি কোনোভাবেই তুলে নিব না, এটা আসলে তুলে নেওয়া সম্ভব না। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ওই 4 জন ছেলে ছিল না মেয়ে ছিল সেটা এখনো কনফার্ম হয়নি, তদন্তের মধ্যে আছে। তো তারা তাকে হাত পা বেঁধে সেখানে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাটা যত সহজে আমি বলছি, বিষয়টা ততটা সহজের না, ততটা খুবই ভয়াবহ, খুবই নির্মম। তবে আমার এই মুহূর্তে যেটা হচ্ছে, প্রচণ্ড জিদ হচ্ছে, রাগ হচ্ছে যে
দুই কারণে। এক কারণ হচ্ছে এই দেশের মানবতার জায়গাটা কতটুকু গেছে, আর ইসলামী শিক্ষা লাইনে যেসব হুজুররা জড়িত তাদের আসলে নীতি নৈতিকতার প্রশ্ন আসছে। আপনারা এই আজকে দুদিন ধরে আরেকটা ঘটনা খুব আলোচিত হচ্ছে, একটা 7-8 বছরের বাচ্চাকে একজন মাদ্রাসার শিক্ষক 2 হাত কেটে তাকে হত্যা করে তাকে আসলে বস্তাবন্দি করে ফেলে রেখেছেন। আপনি দেখেন এই যে নির্মমতা, ভয়াবহতা, যেখানে আমাদের এই দেশের কওমি শিক্ষা ব্যবস্থা থেকে হাফিজের শিক্ষা ব্যবস্থা, ফাজিল আলিম যেই শিক্ষা ব্যবস্থাটা আছে এটা আসলে একটু হুমকির মুখে। তো এর মাঝখানে যখন এই ধরনের হুজুররা ব্যক্তিগত চরিতার্থ, লোভ, বাসনা, কুবাসনা আপনার মানে শেষ করার জন্য তারা যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, এটা আসলে কতটুকু যৌক্তিক আর এটা শাস্তি আসলে কি হওয়া উচিত। তো এই ঘটনা যেদিন তাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, এর পরের দিনই বেসিক্যালি আসলে সিরাজউদ্দৌলাকে আপনার গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করার পরে ওসি মোয়াজ্জেম যিনি ছিলেন তিনি মামলাটাকে একটু ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে মেয়ের যে ভাই, নুসরাতের যে ভাই ছিলেন, তিনি সিরাজউদ্দৌলা সহ ওই এলাকার যিনি কাউন্সিলর আছেন তার নামে আসলে বেসিক্যালি মামলাটা করা হয়। তো কোথাও না কোথাও ওসি সাহেব ওই যে কাউন্সিলরের পক্ষে থাকা কারণে তিনি মামলাটাকে অন্যদিকে মুভমেন্ট করার চেষ্টা করতেছিলেন। তো এই বিষয়টা যখন ফেনীর যিনি এসপি সাহেব আছেন তার কানে যায়, তিনি তখন ওই যে ওসি সাহেব যিনি আছেন মোয়াজ্জেম হোসেনকে ওইখান থেকে প্রত্যাহার করে আর্মড ব্যাটালিয়ন পুলিশের মাঝে পাঠিয়ে দেন। এখানে নতুন আরেকজনকে আপনার হস্তান্তর করা হয়, আর মামলাটি আপনার পিবিআইকে আসলে তদন্ত করার জন্য দেওয়া হয়। তো ওই এসপি সাহেবের বক্তব্য অনুযায়ী মামলাটা যাতে কোনো রকম ভিন্ন খাতে না যায়, মামলাটা যাতে অন্যদিকে যেতে না পারে, এই কারণে তারা এটা করছেন। এই কারণে আমি এসপি সাহেবকে খুবই ধন্যবাদ জানাই। পুলিশদের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তো যাই হোক, ওই ঘটনার পর আপনার দেখা গেছে যে বেশ কয়েকজন অ্যারেস্টও হয়েছিল। তো নুসরাতের অবস্থা আপনার শরীরের 75% আসলে আগুনে পড়ে গিয়েছিল। তো পরে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাকে আসলে ভর্তি করানো হয়। তো তার অবস্থা খুবই খারাপ যখন থাকে, আর বিষয়টা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যায়, তিনি তাকে উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আপনার পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আসলে মেয়েটি মারা গিয়েছে। বলতে খারাপ লাগছে, মেয়েটি আজকে আসলে মারা গিয়েছে, তাকে বাঁচানো যায়নি। তো এই মামলার সাথে যারা রিলেটেড আছেন, সিরাজউদ্দৌলা সহ তার যে সাঙ্গপাঙ্গ আছেন, সেখান থেকে বেশ কয়েকজন আসলে অ্যারেস্ট হয়েছেন। আর মরার আগে মেয়েটি যে ডাইং ডিক্লারেশন দিয়েছিলেন সেইখানেও কয়েকজনের নাম বলেছেন। তো নাম বলার পরে আপনার ওইখান থেকে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। সিরাজউদ্দৌলাকে বেসিক্যালি 7 দিনের রিমান্ড করা হয়েছে। আর ওই মাদ্রাসার প্রভাষক আফসার উদ্দিন ও ছাত্র আরিফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন দেখা যাক, জাতি দেখতে চায় যে এই ঘটনাটা আসলে কতটুকু এটার এই শিক্ষকদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়। তবে আমি আরেকটা জিনিস বলবো যে যারা সেকুলার মানুষ আছেন, যারা ইসলামী শিক্ষার বিপরীতের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু এই ঘটনাটা একটা বিশাল সুযোগ হয়েছে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দিকে আঙ্গুল তোলা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে আঙ্গুল তোলা, যে ওইখানে আমাদের বোনরা কতটুকু নিরাপদ। এই ঘটনাগুলো যখন একটা স্কুলে, ইউনিভার্সিটিতে হয়, এটা ততটা আপনার মানে আকর্ষিত হয় না বা ততটা আলোচনার বিষয়ে আসে না। আপনাদের খেয়াল থাকার কথা, কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু হত্যার যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তো সেটার আসলে বেসিক্যালি কোনো ফাইনাল কোনো সলিউশন আসে নাই। তবে আমি আশাবাদী যে নুসরাতের এই বিষয়টা সম্পর্কে এই দেশের মানুষ খুবই সোচ্চার হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ওসি মোয়াজ্জেমের মতন আপনার সুবিধাবাদী আছেন, যারা ভুলে যায় তাদেরও মেয়ে আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও স্ত্রী আছে, তারাও মুসলমান, ওইসব মানুষদেরও শাস্তির আওতা আনতে হবে যে তারা কেন ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। আর এসপি সাহেবকে ধন্যবাদ যে তিনি আপনার এই বিষয়টাকে যাতে নানান দিকে আপনার মুভমেন্ট করতে না পারে, বিচার কার্যটা যাতে সঠিকভাবে হয়, সেই কারণে তিনি নতুন যেই ওসি এখানে দিয়েছেন এবং পিবিআইয়ের কাছে তিনি দায়িত্বটা দিয়েছেন ভালো একটা সঠিক ইনভেস্টিগেশনের জন্য। আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের আলেম কমিউনিটিদের জন্য, যে আপনারা খুবই সম্মানেন, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদেরকে দেখলে আমরা সালাম দেই, আমরা বাসে বসে থাকলে আপনাদেরকে দেখলে দাঁড়িয়ে উঠে গিয়ে আপনাদেরকে জায়গাটা দিই। বিভিন্ন কারণে আপনারা এমনিতেই বাংলাদেশে নিজেরা বিভিন্ন মাঝার তরিকা আপনার ফেতনা কইরা আপনারা নানান দলে, গোষ্ঠীতে, শ্রেণীতে বিভক্ত আছেন। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেই পরিমাণ গিবত এবং ফিতনা ছড়ান মাহফিলের মধ্যে, তো সাধারণ মানুষের কাছেও ইসলামকে আপনারা খুবই দুরবুদ্ধ এবং একটা কঠিন অবস্থানে নিয়ে গেছেন। আর যারা হক কথা বলেন তাদেরকেও আপনারা নানানভাবে আলোচিত করার চেষ্টা করে আপনারা ইসলামের নাম দিয়ে এই দেশে যে পরিমাণ ধান্দাবাজি করছেন, তো আপনারা করতে করতে এমন একটা লেভেলে আসছেন যে এখন যাদেরকে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে তার চরিত্র সম্পর্কে আসলে জানার কোনো সুযোগ নাই। নানান ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার ঘটছে মাদ্রাসার মধ্যে, যে ছোটো ছোটো বাচ্চারা আপনার ধর্ষণের শিকার হচ্ছে, মাদ্রাসার ছাত্রীরা নানান ধরনের কুপ্রস্তাব পাচ্ছে। তো এই বিষয়গুলোতে ওই মাদ্রাসা কমিটি সহ যারা আছেন তাদের খুব স্ট্রংলি একটা অ্যাক্টিভিটিস দরকার, যাতে করে এই ঘটনাগুলো খুব বড় দিকে না যায়, আর ভবিষ্যতে যাতে এই দেশের আলেমি যে শিক্ষা ব্যবস্থা, কওমি শিক্ষা ব্যবস্থা, সেটা যাতে হুমকির সম্মুখীন না হয়। কারণ
বাংলাদেশে 90% মুসলমান দেশ হওয়ার পরেও এদেশের বুদ্ধিজীবী বলেন, সুশীল বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমান নামধারী হওয়ার পরেও ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের খুবই অঙ্গলি উঠানোর প্রবণতা রয়েছে। আর এই ধরনের হুজুররা, সিরাজউদ্দৌলার মতন, প্রভাষক আফসারউদ্দিনের মতন মানুষরা আপনার এই জিনিসগুলোকে আরও উপচে দিচ্ছেন। তা আমি আশা করব যে এই ঘটনাটার সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা বা এটার একটা তদন্ত শেষে এই যে যারা আছেন তাদেরকে ডাইরেক্ট ফাঁসি, এমনকি পাবলিক প্লেসে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। সাধারণ মানুষ তাদেরকে ঢিল মাইরা মারবে যাতে করে আর এই ধরনের ঘটনা বাংলার জমিনে ঘটার সাহস না হয়, আর আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থাও যাতে কখনো প্রশ্নের সম্মুখীন না হয়। আর এই বিষয়টাতে আমার মনে হয় যে বাংলাদেশের আলেম সমাজরা দলমত নির্বিশেষে সবাই এটার প্রতিবাদ করা উচিত। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টাইম মিডিয়া, তারপর হচ্ছে স্ক্রিন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনার যেই জায়গায় আছেন যার জায়গা থেকে এটার বিরুদ্ধে কথা বলা উচিত। আর এই প্রভাষক যিনি ছিলেন, আফসারউদ্দিন সহ অধ্যক্ষ যিনি ছিলেন, তাদেরকে জনতার সম্মুখে ফাঁসি দিয়ে আপনার এই বিচার কার্যকর করা উচিত যাতে সাক্ষী থাকে। এটাতে সরকারেরও আমার মনে হয় যে ভাবমূর্তি হবে। আমি মাঝে মাঝে বলি যে ধর্ষণের শাস্তি বা ধর্ষণের চেষ্টার শাস্তিগুলো এতটা ভয়াবহ করা উচিত যাতে করে এই দেশের মাটিতে আরেকটা ঘটনা ঘটতে একজন ধর্ষক আগে ভাবে যে হ্যাঁ, প্রভাষক সিরাজউদ্দৌলার এই ঘটনাটা ঘটছিল, তাকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাবলিক প্লেসে ঝুলাইয়া আপনার পুরো শরীর একদম তারে ল্যাংটা করে লবণ মরিচ মাইখা তারা পাবলিক ঢিল মাইরা মারবে, এমন একটা সিচুয়েশন করা উচিত। তা আমি আসলে বাঙালি জাতির মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে খুবই মর্মাহত, লজ্জিত। বিশ্বের দরবারে আমরা আমাদের বাংলাদেশকে এবং কি ইসলামের শিক্ষা ব্যবস্থাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি, দিনকে দিন আল্লাহ ভালো জানে কিয়ামত হতে সন্নিকটে এগুলো আলামত করছে। তবে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আর এই বোনটা তো অবশ্যই শহীদি মর্যাদা পাবে, কোরআন হাদিস অনুযায়ী সে শহীদি মর্যাদা পাবে। আর আল্লাহ তার পরিবারকে ওই সুখ সহ্য করার মতন শক্তি দান করুন। আর প্রশাসনেরও যাতে সুবুদ্ধি হয়, এই বিষয়ে যাতে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সুযোগ না পায়। আর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যাতে আপনার কি বলে, যাতে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি পান। তো আজ এই পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।